নমস্কার সকলকে। আমি অ্যাস্ট্রোলজার পালমিস্ট সাকিল আহমেদ সিদ্দিকী। আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে। সেটি হচ্ছে শনির 7.5-এর ওপরে। আজকের ডেটে এটা মোটামুটি 1 মাস ধরে চর্চা রয়েছে এবং আরও 1 বছরের চর্চায় থাকবে। কারণ আজকের ডেটে খুবই চর্চিত বিষয়, জ্যোতিষ জগতের খুবই হাইলাইটেড বিষয়। মোবাইল খুললে, টিভি খুললে, ম্যাগাজিন খুললে, পেপার খুললে, যেখানেই দেখুন এই শনির 7.5, শনি মীন রাশিতে প্রবেশ করছে। এটা নিয়ে পুরো কৌতূহলও রয়েছে, মানুষের মনে একটা ভীতি রয়েছে, এটা নিয়ে একটু জিজ্ঞাসা রয়েছে মানুষের এবং এটা নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে মানুষের মধ্যে একটা কিন্তু ভীতি জড়তা ব্যাপারটা কাজ করছে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে শর্টে কি করে শনির সাথের ব্যাপারটিকে তুলে ধরা যায় সেই চেষ্টাই করব এবং বোঝাবো আপনাদেরকে 7.5টা কি, ঢাইয়া কি, দ্বিতীয়ত 7.5 কার কার লাগতে চলছে, কেন লাগতে চলছে, কার কার লাগবে, শনির সাথে 7.5 কার কার ছাড়ছে, ঢাইয়া কার কার ছাড়ছে, কার কার ছিল, কার কার ছাড়ছে এবং নেক্সট কবে আবার কার ঢাইয়া বা 7.5 শুরু হবে এবং এই 7.5তে বা এই ঢাইয়ার ফলে কোন কোন রাশির মোটামুটি লাভ, কোন কোন রাশির মোটামুটি ক্ষতি এবং ওভারঅল কি হতে চলছে তার একটা ছোট্ট মোটো চিত্র আপনাদের সামনে তুলে ধরবো এবং এই ওভারঅল এই 7.5 থেকে বাঁচার উপায় বা ঢাইয়া থেকে বাঁচার উপায় আপনাদেরকে বর্ণনা করব। যাই হোক, চলে আসি এখন আপনাদের সামনে 7.5 টোটাল ব্যাপার নিয়ে। আসুন এবার একটু দেখা যাক গোচরটা আসলে কি, গোচর আমরা কেন বলি, কাকে বলি, কেন বিচার করি, শনির গোচরই বা কি একটু দেখে নেওয়া যাক। আসলে জ্যোতিষ মতে এই পুরো পৃথিবীকে একটি গোলক হিসাবে ধরা হয়েছে, যার মান হচ্ছে 360। এবার এই পুরো গোলকটাকে মোট 12টি ভাবে কিন্তু এই 12টি ভাবে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি ভাবকে রাশি বলা হয়। তার মানে এই 12টি ভাবকে ভাগ করলে 12টি রাশিকে আমরা পাই। এবার এই 12টি রাশির কিন্তু অধিপতি আছে মোট 7টি। যেমন মেষের অধিপতি মঙ্গল, তারপরে হচ্ছে শুক্র, মিথুনের হচ্ছে বুধ, কর্কটের হচ্ছে চন্দ্র, সিংহের হচ্ছে রবি, কন্যার হচ্ছে বুধ, তুলার হচ্ছে শুক্র, বৃশ্চিকের হচ্ছে মঙ্গল, ধনুর হচ্ছে বৃহস্পতি, মকরের হচ্ছে শনি, কুম্ভের হচ্ছে শনি এবং মীনের হচ্ছে বৃহস্পতি। এবার এই গ্রহগুলির ট্রানজিট কি? আসলে জন্মছকে যে গ্রহটি যেখানেই থাকে, যদি কারো মঙ্গল মেষ রাশিতে থাকে তো সারা জীবন D1 ছকে এটা সারা জীবন এই ঘরেই থাকবে। কিন্তু ট্রানজিট গোচরে দেখা যাবে মঙ্গল অন্য স্থান নিয়েছে। এবার গোচরটা কি? গোচরটা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে যে প্রতিটি গ্রহ কিন্তু এই রাউন্ড সার্কেলে ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু প্রতিটি গ্রহ ঘুরছে। এবার এই ঘূর্ণনটাকে কিন্তু আমরা গোচর বলে থাকি। এই ঘোরার ফলে কি হয়? এই ঘোরার ফলে আমরা দেখতে পারি যে যদি কোনো গ্রহ এই রাশিতে আছে তবে এই রাশির টোটাল দৌড় কমপ্লিট করে পরের ঘরে যখন যাবে এটাকে আমরা গোচর বলি। একটি রাশি থেকে আরেকটি রাশির যাত্রাকে আমরা গোচর বলে থাকি। এবার এদের প্রতিটি গ্রহের কিন্তু একটি নির্দিষ্ট সময় আছে, সেই সময়ের মধ্যে তারা এই 30 ডিগ্রি কমপ্লিট করে পরের 30 ডিগ্রিতে ঢোকে। এমন ব্যাপার নেই যে প্রতিটি গ্রহ একই টাইমে একই সময় কিন্তু কমপ্লিট করে। কেমন? গোচরটা কি? চন্দ্রের একটি রাশি থেকে আরেকটি রাশিতে যেতে সময় লাগে মোট 2.5 দিন। দিন কিন্তু বছর না, 2.5 দিন সময় লাগে। তার 2.5 দিন আগে চন্দ্র যেখানে ছিল আজকে আর সেখানে নেই, চন্দ্র নিজের জায়গা চেঞ্জ করেছে। মেষ রাশি থেকে বৃষ রাশিতে যেতে চন্দ্রের সময় লাগবে 2.5 দিন। এবার যদি আমরা মঙ্গলকে দেখি, মঙ্গলের সময় লাগে কিন্তু 45 দিন। এবার যদি রবিকে দেখি তো রবির এই 30 ডিগ্রি যেতে একটি রাশি যেতে এর সময় লাগে 30 দিন। এবার বুধকে যদি দেখি তো বুধের মোট সময় লাগে কিন্তু 18 দিন। আচ্ছা, শুক্রের যদি দেখি, শুক্রের সময় লাগে এখানে 28 দিন, মঙ্গলের সময় লাগে 45 দিন, বৃহস্পতির সময় লাগে 1 বছর।
রাহুর সময় লাগে 1.5 বছর, কেতুরও সেম 1.5 বছর, এবং শনির সময় লাগে 2.5 বছর। তার মানে শনি 2.5 বছরে একটি রাশি থেকে আরেকটি রাশিতে যায়। তার মানে একটি রাশি থেকে আরেকটি রাশিতে যাত্রা করতে শনির সময় লাগে 2.5 বছর। শনি এই রাশির দিন শেষ করে এখন মীন রাশিতে ঢুকবে। শনি এই যে কুম্ভ রাশিতে নিজের যাত্রাটা শেষ করলো, শেষ করে যে মীন রাশিতে প্রবেশ করছে, এই প্রবেশটাকেই আমরা এখানে কিন্তু 7.5 নতুন পর্যায় হিসাবে ধরছি, বা শনির গোচর হয়ে গেল। গোচর বিচারের পর এবার আমরা একটু চলে আসি 7.5 বা ঢাইয়া কি, এই বিষয়টা বোঝার জন্য। এবার 7.5 বুঝতে হলে প্রথমে আমরা একটি কুষ্টি নিয়ে নিই। জ্যোতিষ মতে আপনার চন্দ্র কিন্তু 7.5 জন্য দায়ী। দ্বিতীয় যে প্ল্যানেটটি আপনার 7.5 জন্য দায়ী সেটা হচ্ছে শনি। এই দুটি গ্রহের উপরে ডিপেন্ড করছে 7.5 পুরো কনসেপ্ট। এর সাথে কিন্তু মহাদশা বা অন্তর্দশার কোনো রকম সম্পর্ক নেই। 7.5 টোটালি আলাদা কনসেপ্ট। এবার আসি 7.5-তে। 7.5 মানেই হচ্ছে কিন্তু 7.5 বছর। কেমন 7.5 বছর? মনে করুন আজকে শনি বসে আছে কুম্ভ রাশিতে, শনি এখানে বসে আছে। তো শনি এখানে 2.5 বছর ধরে বসে আছে, কিন্তু আজকে বসেনি, 2.5 বছর ধরে বসে আছে। এবার এইখান থেকেই সূত্রটার উৎপত্তি হবে যে শনি যে রাশিতে বসে আছে তার আগের রাশি, যে রাশিতে বসে আছে সেই রাশি, এবং তার পরের রাশিতে 7.5 চলে। মানে শনি যে রাশিতে বসবে, মানে শনি যদি এখানে মেষ রাশিতে বসে, তবে তার আগের রাশি মীন, মেষ রাশি এবং বৃষ রাশিতে 7.5 চলবে। কেন 7.5? শনি এখানে 2.5 বছর দিয়েছে, এখানে 2.5 বছর থাকবে এবং এখানে 2.5 বছর থাকবে, তাই 7.5, 2.5 বছর করে 3টা। এবার আগের ঘর পরের ঘরকে আমরা কেন ইনক্লুড করছি? 7.5 কনসেপ্টই হচ্ছে শনি যে ঘরে থাকবে তার আগের ঘর, সেই ঘর এবং শনি পরের ঘর নিয়ে 7.5 চলে। এবার এটা হচ্ছে 7.5 মূল কনসেপ্ট যে শনি। এবার 29 মার্চ ঘটনাটা ঘটছে কি? 29 মার্চ ঘটনাটা ঘটছে যে শনি এই কুম্ভ রাশির যাত্রা শেষ করে মীন রাশিতে যাচ্ছে, এখানে চলে আসবে। এখানে চলে আসলে কি হবে? এবার আমরা জানি যে শনি যেখানে থাকে তার আগের ঘর যেখানে থাকে সেই ঘর এবং তার পরের ঘরে 7.5 দেয়। তো শনি এখানে কিন্তু মীন রাশিতে যেদিন ঢুকবে 29 তারিখ, তো তার আগের ঘর মানে মেষ রাশির কিন্তু 7.5 শুরু হয়ে যাবে, যেটা আগে ছিল না। 29 মার্চ 2025-এর আগে ছিল না। 29 মার্চ 2025-এর আগে শনি তার রাশি চেঞ্জ করবে, সেটা মীন রাশিতে আসবে শনি, এবং শনি মীন রাশিতে আসার পরে মেষ রাশির কিন্তু 7.5 শুরু হবে। পাশাপাশি মীন রাশিরও 7.5 চলবে এবং কুম্ভ রাশিরও 7.5 চলবে। এবার ফেস কি হবে? ফেসের এখানে 3টা ভাগ আছে। শনি যে রাশিতে থাকে, এটা মনে রাখতে হবে, শনি যে রাশিতে থাকে সেই রাশি অলওয়েজ সেকেন্ড ফেস হয়। তার মানে শনি যে রাশিতে থাকে অলওয়েজ সেকেন্ড ফেস হয়। কেমন করে সেকেন্ড ফেস হবে একটু দেখি। শনি যখন কুম্ভ রাশিতে ছিল তখন শনি কিন্তু মীন রাশির 7.5 ফার্স্ট ফেস ছিল। 2.5 বছর পর শনি রাশি চেঞ্জ করে যখন মীন রাশিতে আসবে তখন শনির সেকেন্ড ফেজ, কারণ 1 বছর আগেই পেয়ে গেছে, এখন 1 বছর পাচ্ছে, তো এই কারণে এটার সেকেন্ড ফেজ। এবার তার আগের ঘরেও 7.5 ঢুকবে, তো মেষ রাশি 7.5 ঢুকছে, এটার হচ্ছে ফার্স্ট ফেজ। এবং যে ঘর থেকে বেরিয়েছে কুম্ভের ঘর থেকে বেরিয়েছে, তাই কুম্ভের হচ্ছে থার্ড ফেজ। এবার ব্যাপারটা ক্লিয়ার করে বোঝাই আর একটু। শনি যে রাশিতে থাকবে তার আগের রাশি ফার্স্ট ফেজ, শনি যে রাশিতে থাকবে অলওয়েজ সেকেন্ড, এবং শনি যে রাশি ছেড়ে পরের রাশিতে গেছে, যে রাশি ছেড়েছে সে রাশিতে কিন্তু থার্ড ফেজ চলবে। তার মানে যদি ধরি যে শনি 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর, 3 নম্বর ঘর, শনি 2 নম্বর ঘরে এখন আছে। এবার শনি 1 নম্বর ঘরেও 7.5 দেবে, শনি 3 নম্বর ঘরেও 7.5 দেবে। 29 তারিখ শনি এখানে অবস্থান করবে, তাহলে এটা হয়ে যাবে 2। যখন এটা 2 হবে মেষ হয়ে যাবে 1, এবং এটা যখনই 2 হবে, মেষ যখন 1 হবে, মীন যখন 2 হবে,
কুম্ভ তখন হয়ে যাবে 3। তার মানে এর ফার্স্ট ফেজ, এর সেকেন্ড ফেজ, এর থার্ড ফেজ এই সাড়ে সাথেই চলছে। ঢাইয়া সাড়ে সাথেই আমি বোঝালাম যে শনি যে ঘরে আছে তার আগের ঘর এবং তার পরের ঘরে নিয়ে সাড়ে সাথী, তিনটা জিনিস নিয়ে সাড়ে সাথী চলে। শনি যেখানেই থাকবে তার আগের ঘর এবং পরের ঘর। এখন মীন রাশির সাড়ে সাথী ঢুকবে, 2.5 বছর পরে মেষে চলে যাবে শনি, তখন কিন্তু বৃষ রাশির ফার্স্ট ফেজ হবে, এর সেকেন্ড হবে, এর থার্ড হবে। আবার শনি এখান থেকে অতিক্রম করে যখন এখানে চলে যাবে, এ হয়ে যাবে সেকেন্ড, এ হয়ে যাবে ফার্স্ট, এ হয়ে যাবে থার্ড। মানে শনি যখনই এক ঘর আগাবে তার আগের ঘরকে কিন্তু সাড়ে সাতির ফল ভোগ করতেই হবে। তার তো ঢাইয়াটা হচ্ছে, ঢাই মানে হচ্ছে এখানে বললামই আমি যে ঢাই মানে হচ্ছে কিন্তু 2.5, 2.5। এবার কনসেপ্ট হচ্ছে ঢাইয়ার, শনি যেখানে বসে আছে তার থেকে 4 ঘর আগে, 1, 2, 3, 4, মানে এই রাশিতে, বৃশ্চিক রাশিতে, এবং তার 8 ঘর আগে, তার মানে কর্কট এই রাশিতে। এখান থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তার মানে শনি যেখানে বসে আছে তার থেকে 4 ঘর এবং 8 ঘর আগের রাশিগুলোতে কিন্তু ঢাইয়া চলে। ঢাইয়া মানে 2.5 বছর। এটা টোটালি শনির অবস্থানের ওপরে ডিপেন্ড করে। আজকে শনি এখানে বসে আছে, তাই এর 4 ঘর আগে মানে হচ্ছে বৃশ্চিক এই রাশির এবং কর্কট এই রাশির কিন্তু ঢাইয়া চলছে। তার মানে কর্কট রাশির জাতক জাতিকাদের ঢাইয়া চলছে এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ঢাইয়া চলছে। এই ঢাইয়া একমাত্র শনির প্রভাবেই হয়, তাছাড়া অন্য কোনো গ্রহ কিন্তু ঢাইয়া দেয় না। দ্বিতীয়ত, এই যখন শনি তার স্থান পরিবর্তন করবে তখন কিন্তু ঢাইয়ারও পরিবর্তন হবে। কেমন পরিবর্তন হবে একটু দেখি। শনি যখন স্থান পরিবর্তন করে মীন রাশিতে যাবে তাহলে ঠিক তার 4 নম্বর আগের ঘর, তার মানে হচ্ছে 1, 2, 3, 4 ধনু রাশির ঢাইয়া শুরু হবে এবং সিংহ রাশির ঢাইয়া শুরু হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, এই 8, তার মানে 4 নম্বর আগের ঘর এবং 8 নম্বর আগের ঘর এই দুটো ঘরে কিন্তু শনির ঢাইয়া চলে। এই যে আমরা কোশ্চেন অনেক সময় জিজ্ঞাসা করি যে কোন রাশির ঢাইয়া কখন ঢুকবে, এটা হচ্ছে বিচারের মূল পদ্ধতি। শনি যেখানে থাকবে তার থেকে 8 নম্বর এবং তার থেকে 4 নম্বর আগের ঘরগুলোতে কিন্তু ঢাইয়া চলে। এবার এই ঢাইয়া বা শনির এই সাড়ে সাথী টোটালি শনির উপরে ডিপেন্ডেন্ট। শনি কিন্তু হচ্ছে নৈরাশ্যের কারক, শনি হচ্ছে মানসিক অশান্তির কারক, শনি হচ্ছে ক্ষতি, শনি হচ্ছে ভয়, শনি হচ্ছে কলহ, শনি হচ্ছে অশান্তি, শনি পারিবারিক সমস্যা, শনি কিন্তু দুঃখ কষ্টের কারণ, শনি মৃত্যু বা মৃত্যু তুল্যের কষ্টের কারণ, শনি দাম্পত্য কলহের কারণ, শনি সম্পর্ক হানির কারণ। এবার আমরা এই শনির দৃষ্টিকেও কিন্তু ভয় পাই, সাড়ে সাথীকে যেমন ভয় পাই ঢাইয়াকেও তেমনি ভয় পাই, এবারে দৃষ্টিকেও তেমনি ভয় পাই। যখন শনি কুম্ভ রাশিতে ছিল তো আমরা জানি শনির 3, শনির 7 এবং 8, 9, 10 শনির এই 3টে দৃষ্টি, 3 নম্বর দৃষ্টি, 7 নম্বর দৃষ্টি এবং 10 নম্বর দৃষ্টি আছে। তো শনি এখানে যখন ছিল কুম্ভ রাশিতে তখন 3 নম্বর দৃষ্টি মেষে দিচ্ছিল, দৃষ্টি সাড়ে সাথী না কিন্তু দৃষ্টি মেষে দিচ্ছিল, তার মানে এর প্রভাব কিন্তু মেষ রাশিতে পড়ছিল, ভালো হোক খারাপ হোক পড়ছিল। এর কিন্তু প্রভাব সিংহ রাশিতে পড়ছিল, এর প্রভাব কিন্তু বৃশ্চিক রাশিতে পড়ছিল। এবার শনি যখন তার স্থান চেঞ্জ করবে মীন রাশিতে চলে যাবে, ঠিক তার দৃষ্টিও চেঞ্জ হয়ে যাবে। তার 3য় দৃষ্টি পড়বে বৃষে, 3 নম্বর দৃষ্টি, তার 7 নম্বর দৃষ্টি পড়বে কন্যায় এবং তার 10 নম্বর দৃষ্টি পড়বে ধনু রাশিতে। তার মানে এই 3টি রাশি কিন্তু প্রত্যক্ষভাবে ফল ভোগ করছে, প্লাস যে রাশিগুলিতে ঢাইয়া চলছে এখন সেই রাশিগুলি কিংবা পরবর্তীকালে যে রাশিগুলিতে ঢাইয়া চলবে সেই রাশিগুলি কিন্তু প্রত্যক্ষ ফল ভোগ করবে। এই হচ্ছে শনির ঢাইয়া এবং শনির দৃষ্টি। ঢাইয়া এবং দৃষ্টি বিচারের পর আমরা একটু আসি বিভিন্ন রাশির ক্ষেত্রে শনি কি ফল দেবে বা কিরকম ফল দেবে। এই যে পরিবর্তন হচ্ছে, তার মানে এই শনি এখানে ছিল, এখানে বলতে এই কুম্ভ রাশিতে ছিল বলে মকর রাশিতে সাড়ে সাথী চলছিল, মীন রাশিতে সাড়ে সাথীর ফার্স্ট ফেজ চলছিল।
তো শনি যখন এই রাশি ত্যাগ করে মীন রাশিতে চলে যাবে, তখন কিন্তু মকর রাশির সাড়ে সাথী শেষ হয়ে যাবে, কারণ শনি আগের এবং পরের রাশিতে কিন্তু সাড়ে সাথী চলে। তো মকর রাশিদের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল এখানে 2029 মার্চের পর থেকেই শুরু হয়ে যাবে বা এপ্রিলের পর থেকে শুরু হয়ে যাবে। এবার সমস্যা কার কার হবে? সমস্যা কিন্তু মেষ রাশিদের ক্ষেত্রে দেখা যাবে। কেমন সমস্যা দেখা যাবে? সমস্যা এই দেখা যাবে, কারণ মেষ রাশিদের ক্ষেত্রে শনি হচ্ছে দশমপতি এবং একাদশপতি, ও গিয়ে বসছে দ্বাদশে। আমরা জানি দ্বাদশ স্থান কিন্তু ক্ষতির, তার মানে কর্ম এবং সাফল্যের ক্ষেত্রে কিন্তু মেষ রাশিতে বাধা চলে আসবে, বাধা আসতে চলছে মেষ রাশিদের ক্ষেত্রে। এবং যে টোটাল উন্নতির ক্ষেত্রে মানসিক অবসাদ একটু দেখা যাবে, একটু কলহ দেখা যাবে, মানসিক উৎপীড়ন দেখা যাবে, পরিবার, ফ্যামিলি বা শরীর স্বাস্থ্য বা শ্বাসকষ্টজনিত সমস্যা কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা পেতে চলছে, কর্ম নিয়ে পেতে চলছে, সাফল্য নিয়ে পেতে চলছে। এই হচ্ছে মেষ রাশির কনসেপ্ট। এবার মেষ রাশির শেষ হয়ে গেল। বৃষ রাশির ক্ষেত্রে, বৃষ রাশি যাদের আছে তাদের শনি হচ্ছে কিন্তু নবমপতি এবং দশমপতি, তার মানে ভাগ্যপতি এবং কর্মপতি। কোথায় গিয়ে বসছে? একাদশে গিয়ে বসছে। শুক্র এবং শনির সম্পর্ক কি? শুক্র এবং শনির সম্পর্ক হচ্ছে কিন্তু মিত্রতা সম্পর্ক, তার মানে কেন্দ্রপতি দুটোই গিয়ে একাদশে বসছে, তার মানে কিন্তু হিউজ উন্নতি দিতে পারে, এখানে হিউজ উন্নতি দেবে এখানে। কিন্তু যেহেতু ঢুকেই শনি এখানে বৃহস্পতির নক্ষত্র পাবে, সেখানে প্রথম দিকে একটু তাদের অশান্তি কিন্তু ভোগ করতে হতে পারে, তাদের কলহ ভোগ করতে হতে পারে, তাদের কর্মস্থানে বাধা আসতে পারে, ভাগ্যস্থানে হঠাৎ পতনের পর কিন্তু উন্নতি আসার সম্ভাবনা রয়েছে। আফটার অল কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে একটু উন্নতির যোগ রয়েছে, কিন্তু এটা মাথায় রাখতে হবে, এটা সাড়ে সাথী সর্বদাই কিন্তু কষ্টদায়ক। শনি কষ্টের কারণ, দুঃখের কারণ, মানসিক অশান্তি, ক্লেশের কারণ, শনি কিন্তু নৈরাশ্যের কারণ, এটা মাথায় রাখতে হবে। এবার চলে আসি আমরা একটু মিথুন রাশির ক্ষেত্রে। যখন যেসব জাতক জাতিকাদের রাশি মিথুন, তাদের শনি কিন্তু এখানে অষ্টমপতি এবং নবমপতি গিয়ে বসছে দশমে। এবার অষ্টমপতি যখন দশমে বসবে, তো দশম স্থানে কিন্তু কলহ অবশ্যই হবে। দশম স্থান কিন্তু অষ্টম কিন্তু নিধনের স্থান, এবং দীর্ঘমেয়াদী রোগে তাদের ভুগতে হবে, মানসিক কষ্টে ভুগতে হবে, মানসিক অশান্তিতে ভুগতে হবে, মানসিক নৈরাশ্যে কিন্তু তাদের ভুগতে হবে, কারণ অষ্টমপতি শনি গিয়ে বসছে দশমে। এবং এই দশম স্থান কিন্তু অষ্টমপতি কিন্তু দ্বাদশের দৃষ্টি দিচ্ছে, তার অষ্টম দ্বাদশের সম্পর্ক। তারপরে ভাগ্যস্থানের অধিপতিও শনি। এবার ভাগ্যস্থানের যখন অধিপতি হবে, তখন কিন্তু তাদের ডিলে উন্নতি হবে, আটকে যাবে সব কিছু। তাদের মানসিক কিন্তু অবসাদ একটু ভোগ করতে হবে, তাদের অ্যাক্সিডেন্টের যোগ থাকবে, নার্ভের সমস্যার কিন্তু একটু সমস্যা থাকবে, তাদের অর্থ ব্যয়ের কিন্তু একটা বিশাল জায়গায় তৈরি হয়ে যাবে। এবার এই অষ্টমপতি এবং নবমপতি শনি যখন দশমে ঢুকবে, কেন্দ্রস্থান প্রাপ্ত হবে, কেন্দ্রস্থান প্রাপ্তের ফলে কিছুটা হলেও 10% বা 20% কিন্তু রেহাই দেবে। এই হচ্ছে মিথুন রাশিতে যখন শনি থাকবে। এরপরে শনি যখন কর্কট রাশিতে আসবে, কর্কট রাশিদের ক্ষেত্রে শনি সাড়ে সাথে কেমন ফল দেবে? কর্কট রাশিদের ক্ষেত্রে শনি হচ্ছে কিন্তু সপ্তমপতি এবং অষ্টমপতি। এই সপ্তমপতি এবং অষ্টমপতি যাবে নবমে। এবার সপ্তমপতি নবমে যাবে, কেন্দ্রপতি কেন্দ্রেই থাকছে। এখানে কিন্তু একটা সপ্তমপতি নবমে যাচ্ছে, রাজ্যকারী গ্রহ হিসাবে কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি এই শনি কিন্তু এখানে অষ্টমপতিও বটে। এবার অষ্টমপতি যখন নবমে যাচ্ছে, তখন ভাগ্যস্থানকে এদের সর্বনাশ করবে কিন্তু, কারণ এটা শনি। সবসময় মাথায় রাখতে হবে, চন্দ্রের কিন্তু শত্রু এবং এই দুজনের মধ্যে সম্পর্ক থাকলে কিন্তু বিষযোগ তৈরি হয়, এই কথাটা মাথায় রাখতে হবে। এবার এই শনি সপ্তমপতি যখন নবমে যাচ্ছে, তো স্ত্রীর দ্বারা ভাগ্য উন্নতির স্লোলি, শনি যা দেবে সব স্লোলি, স্ত্রীর দ্বারা ভাগ্য উন্নতির একটা কিন্তু জায়গা রয়েছে। পার্টনারশিপে কিন্তু ক্ষতির একটা সমস্যা রয়েছে। সে লাইফ পার্টনার হোক, ব্যবসার পার্টনার হোক, ধোঁকা দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং ভাগ্যস্থান কিন্তু হঠাৎ পতনের একটা জায়গা রয়েছে, নিজের মেন্টাল অসুস্থতার কারণ বা সিদ্ধান্তহীনতার কারণ বা বুদ্ধির অভাবে। এই হচ্ছে কিন্তু কর্কট রাশির সাড়ে সাতির ফল। এবং আরও কিছু ফল রয়েছে, যেমন চন্দ্র মাতৃকারক, এখানে শরীর স্বাস্থ্য, মায়ের জায়গাটা একটু দেখবে। শনি এখানে থেকে তার তৃতীয় দৃষ্টি দেবে, তার সপ্তম দৃষ্টি দেবে, তার দশম দৃষ্টি দেবে এখানে। এবার যখনই দশম দৃষ্টি দেবে, সেক্ষেত্রে কি হবে? চন্দ্র সাপেক্ষে একাদশ স্থানে দৃষ্টি দিচ্ছে, তার মানে ভাগ্যস্থানে উন্নতির ক্ষেত্রে সমস্যা করছে। তৃতীয় স্থানে দৃষ্টি দিচ্ছে, ভাই বোন থেকে কলহ আনবে, কমিউনিকেশনে বাধা দেবে। ষষ্ঠ স্থানে দৃষ্টি দিচ্ছে, পুরনো শত্রু আবার কিন্তু জেগে উঠতে পারে কর্কট রাশিদের ক্ষেত্রে। রাশির ক্ষেত্রে যে আরেকটি কথা হচ্ছে, সেটি হচ্ছে কর্কট রাশির কিন্তু সাড়ে সাতি
শেষ হতে চলছে। এই কর্কট রাশি সাড়ে সাথে কিন্তু শেষ হবে। দ্বিতীয়ত সপ্তমপতি এবং অষ্টমপতি নবমে যাচ্ছে, তো সপ্তমপতি মানে হচ্ছে বিবাহজনিত যে সমস্যা হবে সেই সমস্যা কিন্তু কিছুটা হলেও মিটবে, এবং অষ্টমপতি যদি নবমে যাচ্ছে তো ভাগ্যস্থান নিয়ে কিন্তু সেই ব্যক্তির যথেষ্ট জ্বালা পোড়েন দেখতে হবে, বা ভাগ্যস্থানের ক্ষেত্রে কিন্তু পরপরই ওঠানামা লেগে থাকবে। সেক্ষেত্রে কিন্তু কর্কট রাশির এই 2025-এ যখন শনি তার স্থান পরিবর্তন করবে, কর্কট রাশি কিন্তু তার ঢাইয়া থেকে মুক্তি পাবে, এবং কর্কট রাশির কিছুটা হলেও প্রোগ্রেস ব্যবসার ক্ষেত্রে হলেও পাওয়া যাবে, বা পার্টনারশিপের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে, বিবাহিত জীবনের ক্ষেত্রে একটু উন্নতি দেখা যাবে। আচ্ছা, এবার যদি আসি আমরা, তো এবার দেখব সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে কি বলবো, প্রথমত সিংহ রাশির ঢাইয়া শুরু হচ্ছে 29 মার্চ থেকে, এবং সিংহ রাশির ক্ষেত্রে এই শনি কিন্তু হচ্ছে ষষ্ঠপতি এবং সপ্তমপতি, ষষ্ঠপতি এবং সপ্তমপতি অষ্টমে যাচ্ছে। এই ষষ্ঠপতি যখন অষ্টমে যাচ্ছে তো বিপরীত রাজযোগ করছে, মানে এর শত্রুতার স্থান থেকে জয়, ঋণের স্থান থেকে মুক্তি, বা এই পরিশ্রম বা কম্পিটিশনের জায়গা থেকে কিন্তু ব্যক্তিটা একটু সাফল্য পাচ্ছে বা পাবে। কিন্তু সপ্তমপতি যখন অষ্টমে যাবে, এটা কিন্তু দাম্পত্য জীবনে কলহ নিয়ে আসবে। এবার এই সপ্তমপতি এই চন্দ্র মানে সিংহ রাশি হচ্ছে কিন্তু রবি মানে হচ্ছে কিন্তু পিতা। এবার পিতৃস্থানে যখন সাড়ে সাথী ঢাইয়া লাগছে তখন, বা পিতৃকারক গ্রহে যখন ঢাইয়া লাগছে, তো গুরুজনের স্থানীয় ব্যক্তি, সিনিয়র অফিসের বস, এদের সাথে কিন্তু একটা মনোমালিন্য হবে। পার্টনারশিপের ক্ষেত্রে কিন্তু বিশাল বড় ধোঁকা খাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে জাতক জাতিকার বা নিজের প্রেমের, বিবাহিত জীবনের, বিবাহ, এই সমস্ত ব্যাপার নিয়ে কিন্তু জাতক জাতিকা একটু আঘাত পেতে চলছে আগামী বছরগুলোতে। এরপর আসবো আমরা কন্যা রাশির ক্ষেত্রে। এই কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আমরা দেখব শনি হচ্ছে পঞ্চমপতি, ষষ্ঠপতি, সপ্তমে যাচ্ছে। তো পঞ্চমপতি, ষষ্ঠপতি, সপ্তমে যাচ্ছে, মানে পঞ্চম এবং সপ্তম কানেকশন যখন হচ্ছে, এখানে কিন্তু একটা প্রেম বিবাহের যোগ তৈরি হচ্ছে। এবার পঞ্চমপতি ও ষষ্ঠপতি পঞ্চমপতি যখন সপ্তমে যাবে, প্রেমের জায়গার সাথে সাথে পার্টনারশিপের ব্যবসা, পার্টনারশিপের উন্নতি, এগুলো কিন্তু পাওয়া যাবে। পাশাপাশি ষষ্ঠপতি যখন সপ্তমে যাচ্ছে, এ কিন্তু বৈবাহিক জীবনে কলহ আনতে পারে, পার্টনারশিপ বিজনেসে কলহ আনতে পারে, আপনার পার্টনার আপনাকে ধোঁকা দিতে পারে, মানে নেগেটিভ পার্সেন্টেজ কিন্তু এখানে বেশি যাবে। কিন্তু বুধ যেহেতু শনির একটা মিত্রতার সম্পর্ক রয়েছে, তাই কিন্তু এখানে পঞ্চম স্থান থেকে যেগুলো আসবে সেগুলো ক্রিয়েটিভিটি, নিজের ট্যালেন্ট প্রকাশ, নিজের জায়গার উন্নতি, নিজের পরিশ্রমের ফল পাওয়ার ক্ষেত্রে, পার্টনারশিপের বিজনেসের ক্ষেত্রে, পার্টনারের ক্ষেত্রে বা প্রেমের ক্ষেত্রে কিন্তু একটু লয়ালিটি পাবে। জাতক জাতিকারা কিন্তু বৈবাহিক জীবনে বা বিয়ে করতে গেলে কিন্তু তাদের সমস্যা হবে, পার্টনারের ক্ষেত্রে সমস্যা হবে, পার্টনারশিপ বিজনেসের সমস্যা হবে, বিজনেস কিন্তু ডুবতে পারে এক্ষেত্রে। এবার আসি তুলা রাশির ক্ষেত্রে। এই তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি কিন্তু হচ্ছে এখানে চতুর্থপতি, শনি হচ্ছে এখানে চতুর্থপতি প্লাস পঞ্চমপতিও যাচ্ছে ষষ্ঠে। এবার চতুর্থপতি যখন ষষ্ঠে যাচ্ছে, তার মানে গৃহকলহ, পরিবার পরিজন, সাংসারিক জীবন অশান্তি, পরিবেশে অশান্তি, নিজের মানে আত্মীয় স্বজন তাদের সাথে অশান্তি, নিজের কমিউনিকেশনে অশান্তি, নিজের পড়ালেখায়, যারা পড়াশোনার লাইনে রয়েছে, যারা স্টাডি করছে তাদের পড়াশোনা বা স্টাডিতে বাধা, যারা নিজের মা এর শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছেন, তাদের ক্ষেত্রে তার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যা হতে চলছে। এই চতুর্থ স্থান কিন্তু হচ্ছে জমি, মাটি বা যানবাহন, ভূমি, সমস্ত কিছু কিন্তু এই চতুর্থভাবে জড়িত আছে। প্লাস এই চতুর্থভাবে কিন্তু দেখতে আমরা মন মানসিকতা, আমাদের বুকের সমস্যা, হার্টের সমস্যা, সাংসারিক জীবন দেখতে পারি। তো এখানে হার্টের সমস্যা, বুকের সমস্যা, সাংসারিক কলহ কিন্তু উঠে আসার একটা সম্ভাবনা রয়েছে। এবার পঞ্চমপতি যখন ষষ্ঠে যাচ্ছে, তো প্রেমের স্থানে, আমাদের শিক্ষার স্থানে, আমাদের সন্তান প্রাপ্তির স্থানে কিন্তু বাধা দেবে। মিসক্যারেজের যোগ তৈরি হতে পারে। সামাজিক ক্ষেত্রে বা সামাজিক ক্রিয়াকলাপের ক্ষেত্রে যারা এনজিও চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু বাধা চলে আসবে। নিজের নলেজ স্কিল ডেভেলপমেন্টের কিন্তু বাধা চলে আসবে, শত্রুতা সৃষ্টি হয়ে যাবে, কম্পিটিশন কিন্তু বেড়ে যাবে। যে জিনিসগুলো সহজে হতো সেই জিনিসগুলো কিন্তু আর সহজে হবে না, বা পেয়েও হাতছাড়া হয়ে যাবে। এবং এক্সপেকটেশনগুলো, যেগুলো আমাদের পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা কিন্তু পূরণে বাধা আসবে। কিছু অবৈধ সম্পর্ক হতে পারে, এবং সেই অবৈধ সম্পর্কের জেরে কিন্তু একটু দুর্নাম বা বদনামের একটু যোগ চলে আসছে এই চতুর্থপতি এবং পঞ্চমপতি যখন ষষ্ঠে চলে যাচ্ছে। এরপর আসবো আমরা বৃশ্চিক রাশির ক্ষেত্রে। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রথমেই হচ্ছে যে বৃশ্চিক রাশির ক্ষেত্রে ঢাইয়া কিন্তু কেটে যাচ্ছে, ঢাইয়া থাকছে না আর বৃশ্চিক রাশির 29 মার্চের পর বা 29 তারিখের পর থেকে। এই যখন ঢাইয়া কেটে যাচ্ছে, তো ঢাইয়া শুরু হচ্ছে এখানে ধনুরাশিতে আমরা পরে আসবো। তো বৃশ্চিক রাশির ঢাইয়া কেটে যাচ্ছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই তৃতীয়পতি প্লাস চতুর্থপতি। এখন তৃতীয়পতির স্থানে কি বলছে? তৃতীয়পতি হচ্ছে আমাদের কনিষ্ঠতার স্থান, মানে কনিষ্ঠ ভাই বোনেদের স্থান, আমাদের প্রচেষ্টার স্থান, যোগাযোগের স্থান, মেধার স্থান, আমাদের স্ত্রীর ভাগ্য
ভাগ্য, সাহস প্রভৃতির স্থান, পিতার মারক স্থান কিন্তু এই তৃতীয় স্থান। আর চতুর্থ স্থান হচ্ছে মাতৃভাব, চতুর্থ ভাব হচ্ছে পশুভাব, চতুর্থ ভাব মানে পোষ্য পশুদের ভাব, তারপরে হচ্ছে মন, মানসিকতা, বন্ধুত্ব, শিক্ষা, তারপরে আমাদের বুক, তারপরে আমাদের চেস্ট, আমাদের হার্ট রিলেটেড প্রবলেম, পিতার বিপদ, পিতার আয়ু, গুপ্তধন সম্পত্তির জায়গা। এবার এই তৃতীয় পতি যখন পঞ্চমে যাচ্ছে, তো তৃতীয় পতি পঞ্চমে যাওয়ার পর কিন্তু একটু প্রফিটেবল হবে। এবার এই তৃতীয় পতি এবং চতুর্থ পতি মানে তৃতীয় পতি যখন পঞ্চমে যাচ্ছে তখন কিন্তু প্রফিটেবল হবে, একটু উন্নতি দেবে। তৃতীয় স্থানের ক্ষেত্রে কমিউনিকেশন বাড়াবে, কেন কি শনি হচ্ছে কমিউনিকেশনের গ্রহ, তো কমিউনিকেশন কিন্তু দেবে। এবার এই কমিউনিকেশন দেবে এবং এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু ঢাইয়া কেটে যাচ্ছে, তো উন্নতি কিন্তু এদের সর্বোপরি দেখা যাচ্ছে। এদের নিজের স্কিল ডেভেলপমেন্ট, নিজের জায়গার ডেভেলপমেন্ট, নিজের ট্যালেন্টের ডেভেলপমেন্ট, শিক্ষায় একটু উন্নতি, কমিউনিকেশন উন্নতি, বাইরে যাওয়ার চেষ্টা করলে সেটা হতে পারে। এবার চতুর্থ পতি যখন পঞ্চমে যাচ্ছে, চতুর্থ স্থান হচ্ছে মাতৃস্থান, এটা পঞ্চমে চলে যাচ্ছে। পঞ্চমে চলে যাওয়া মানে এখানে মনে রাখতে হবে চতুর্থ পতি শনি মানে কিন্তু কলহ, পারিবারিক কলহ বা মাতৃস্থান থেকে কলহ। এবার এই চতুর্থ পতি যখন পঞ্চমে চলে যাচ্ছে, চতুর্থ পতি পঞ্চমে যাওয়া মানে হচ্ছে এটাও কিন্তু স্কিল ডেভেলপমেন্টের একটা জায়গা দেয় বা উন্নতির একটা জায়গা দেয়। কিন্তু এখানে চতুর্থ পতি এবং পঞ্চম পতির যে কানেকশন হয়েছে, এটা কেন্দ্রপতির কানেকশন হয়েছে, এটা কিন্তু রাজযোগ হিসাবে আমরা ধরতে পারি। যাই হোক, তো শুভ ফল দিচ্ছে, মানে বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটু শুভ ফল আসতে চলছে। কিন্তু শনির যেহেতু এটা সারের ঢাইয়া বা শনির প্রভাব যেহেতু মুক্ত হচ্ছে, কিছুটা সময় নেবে উন্নতির জন্য। আমরা একটু এখন ধনুরাশি নিয়ে আলোচনা করব। ধনুরাশির ক্ষেত্রে কি হবে? ধনুরাশির ক্ষেত্রে কিন্তু ঢাইয়া শুরু হচ্ছে, ধনুরাশির ঢাইয়া কিন্তু শুরু হচ্ছে। ধনুরাশির ক্ষেত্রে দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি গিয়ে বসে চতুর্থে। চতুর্থ স্থান যেহেতু আমাদের মাতৃভাবকে বোঝায়, তো এই ধনুরাশির জাতক জাতিকাদের মাতৃস্থান থেকে একটু সমস্যা, বন্ধুর স্থান থেকে একটু সমস্যা, প্লাস শিক্ষার ক্ষেত্রে একটু সমস্যা, বুক বা হার্টের সমস্যা, মানসিক রোগ, সাংসারিক জীবনে অশান্তি, পারিবারিক জীবনে অশান্তি, মায়ের শরীর স্বাস্থ্য এবং পিতার আয়ু বা পিতার শরীর স্বাস্থ্য কিন্তু একটু খারাপ হতে পারে। দ্বিতীয়ত দ্বিতীয় পতি তৃতীয় পতি শনি চতুর্থে বসছে। দ্বিতীয় পতি চতুর্থে বসা মানে হচ্ছে কিন্তু এটা উন্নতির যোগ একটা। দ্বিতীয় পতি মানে হচ্ছে আমাদের এই ব্যক্তিগুলো, তাদের কথাবার্তা হোক, তাদের সম্পত্তি হোক, আত্মীয় স্বজন, কুটুম্ব হোক, এদের সাথে কিন্তু একটা ভালো সম্পর্ক তৈরি হবে এবং এখান থেকে একটু প্রাপ্তির কিন্তু নির্দেশ দিচ্ছে। কারণ শনি যে ঘরে বসছে সেটা কিন্তু বৃহস্পতির ঘরে, এবং বৃহস্পতির ঘরে শনি বসে শুভ যোগ তৈরি করে। তো দ্বিতীয় পতি চতুর্থে বসা মানে যাত্রা বোঝায়, এখানে যানবাহন বোঝায়। এই ব্যক্তিদের উচিত যানবাহন থেকে একটু সাবধান থাকা, কারণ এখানে কিন্তু মাত্র শনি 7.5 কেটেছে দ্বিতীয়ভাবে। তো এবং ধনুরাশির ক্ষেত্রে কিন্তু ঢাইয়া চলছে, কারণ ধনুরাশি ঢাইয়ার কবলে আছে। তো যানবাহন থেকে একটু সাবধান থাকা উচিত এই জাতক জাতিকাদের। মানে থার্ড পার্সনের কমিউনিকেশন থেকে সাবধান থাকা উচিত, ভুল লোকের প্রতারণায় পড়ার থেকে সাবধান থাকা উচিত। এখানে একটু যাত্রার যোগ আসতে পারে কর্মসূত্রের জন্য, তৃতীয় স্থান আমাদের যাত্রা দেয়। কনিষ্ঠ ভাই বোনদের থেকে কিন্তু এই রাশির জাতক জাতিকারা একটু আঘাত পেতে পারেন, পরিশ্রমের ফল পেতে একটু লেট হবে। এদের কনফিডেন্স বা ইচ্ছাশক্তি কিন্তু দিনে দিনে লো হতে থাকবে। নিজের কাছের লোকগুলো কিন্তু খুব নিচু লোকগুলো ধোঁকা দিতে থাকবে। পরিশ্রমের ফল বা ধৈর্যের ফল কিন্তু এদের খুব একটা ভালো হবে না, কারণ এই রাশির ক্ষেত্রে কিন্তু ঢাইয়া চলছে। 2.5 বছর পর থেকে এরা কিন্তু ভালো যোগ বা ভালো ফল পেতে পারে। এবার যদি আসি আমরা কুম্ভ রাশিতে, তো কুম্ভ রাশির এই মাত্র 29 তারিখ 2023 এই সবে সাড়ে কাটলো। সাড়ে কাটার ফলে এরা সাড়ে থেকে মুক্ত হচ্ছে, সুতরাং এদের জন্য শুভ দিন চলে আসছে। এবার রাশির অধিপতি দ্বিতীয় পতি গিয়ে বসছে তৃতীয়। তো প্রথম বা রাশির অধিপতি যখন তৃতীয় বসে, তো শরীর স্বাস্থ্য মন মানসিকতা বোঝায়। এটা শরীর নিয়ে, মন নিয়ে, মানসিক অশান্তি নিয়ে, কলহ নিয়ে, মাতৃস্থান নিয়ে, মাকে নিয়ে শরীর স্বাস্থ্য খারাপ এবং যাত্রা কিন্তু হতে পারে। কারণ চন্দ্রের রাশির অধিপতি তৃতীয় বসে, তৃতীয় স্থান কমিউনিকেশনের জায়গা বা যাত্রার জায়গাকে একটু বোঝা, যোগাযোগ মাধ্যমকে একটু বোঝায়। এর পাশাপাশি কী হবে, যে রাশির অধিপতি যখন তৃতীয় বসছে, এই ব্যক্তিগুলো কিন্তু একাধিক জায়গা থেকে সোর্স পেতে পারে ইনকামের, কারণ দ্বিতীয় পতি এখানে কিন্তু ইনভলভ রয়েছে। তো দ্বিতীয় পতি তৃতীয় পতি ইনভলভ রয়েছে, কাজে যোগাযোগ হতে পারে এরা একটু আর্থিক স্থান থেকে একটু মানে একাধিক ইনকাম সোর্সের যোগ পাবে। সম্পত্তি লাভের একটা যোগ রয়েছে, অর্থ উপার্জনের কিন্তু একটা যোগ রয়েছে, কারণ এদের সাড়ে মোটে কাটলো প্রায় 7.5 বছর ধরে এই মকর রাশির জাতক জাতিকারা কিন্তু এই 7.5 নিয়ে ভুগছিল। এবার এদের মধ্যে একটু এক্সট্রা কনফিডেন্স বা এদের মধ্যে একটু এক্সট্রা পাওয়ার দেখা যাবে এই
তৃতীয় স্থানে শনি বৃহস্পতির কমিউনিকেশন হয়, কিন্তু সিনিয়র যারা আছে, বস স্থানীয় ব্যক্তি আছে, পরিবারের যারা বড় আছে বা দাদা স্থানীয় যারা ব্যক্তি আছে, পিতৃস্থানীয় যারা ব্যক্তি, তাদের থেকে এরা কিন্তু সহায়তা লাভ করবে। আচ্ছা, যেহেতু এটা সাড়ে সাথী কবল থেকে মুক্ত হয়েছে এই রাশি মাত্র মকর রাশি, সুতরাং মকর রাশির জন্য একটু ভালো ফল যাবে মিনিমাম 6 মাস পরে, চট করে যায় না, একটু 6 মাস সময় লাগবে। আচ্ছা, কুম্ভ রাশির ক্ষেত্রে যদি আসি, কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এখনও সাড়ে সাথী চলছে এবং আরও 2.5 বছর সাড়ে সাথী ফেস করবে, আরও 2.5 বছর, কারণ কুম্ভ রাশির কিন্তু থার্ড ফেজ চলছে, শনি এখানে দ্বিতীয় বসে আছে, তো থার্ড ফেজ চলছে। তো থার্ড ফেজ চলাকালীন অবশ্যই নিজের ধৈর্য, নিজের সংযম, নিজের মধ্যে সংযম রাখুন, শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থাকুন, নিজের পিছনে একটু টাইম দিন, চাপ প্রেশার কম নিন, একটু নিজেকে একটু গাড়ি ঘোড়া যানবাহন থেকে দূরে রাখুন, উটকো ঝামেলা থেকে দূরে রাখুন, কেস কামারি থেকে নিজেকে দূরে রাখুন। নিজের পিছনে কিন্তু অর্থ ব্যয় হতে পারে, নিজের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে বা কলহই কোনো পড়ে যেতে পারেন, যেখান থেকে ঝামেলা বা যেখান থেকে অর্থ ব্যয়ের কিন্তু কারণ হয়ে যেতে পারে। এখানে একটু এরকম হয়ে যাবে যে এখানে দেখতে পাচ্ছি আমরা যে রাশির অধিপতি দ্বিতীয় বসছে, তার মানে শনি দ্বিতীয় গিয়ে বসা মানে শনি কিন্তু হচ্ছে কমিউনিকেশনের জন্য দায়ী, এবং এই কমিউনিকেশন কিন্তু নিজের উন্নতির জন্য, সৌভাগ্যের জন্য হতে পারে। কিন্তু এই 2.5 বছর পর, এই 2.5 বছরের মধ্যে ফার্স্ট 1.5 বছর কিন্তু একটু কষ্ট যাবে, সেকেন্ড 1 বছর এদের জন্য কিন্তু একটু প্রফিটেবল হতে পারে, কারণ শনি যাওয়ার আগে আপনাকে বানিয়ে দিয়ে যাবে। সুতরাং এই রাশির কুম্ভ রাশির কিন্তু সাড়ে সাথে চলছে এবং থার্ড ফেজ চলছে। এই থার্ড ফেজে কিন্তু একটু সাবধান, ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়, কিন্তু লাস্টের দিকে এরা প্রাপ্তি পায় এবং এই প্রাপ্তির জন্য অনেকটা ধৈর্য এবং নিজের মধ্যে সংযম রাখতে হবে। অবশ্যই পুজো পার্বণে যুক্ত থাকুন, শনির রেমেডি করুন, শনির জন্য যতটুকু প্রতিকার করা উচিত, দান ধ্যান করা উচিত করুন, এটা আপনাদের জন্য অত্যন্তই শুভ হবে। এবার আসি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে দেখব কি, যে মীন রাশির ক্ষেত্রে কিন্তু এখানে সাড়ে সাতির সেকেন্ড ফেজ চলছে। এবার কি হচ্ছে, মীন রাশির ক্ষেত্রে শনি এখানে হচ্ছে দ্বাদশপতি, দ্বাদশপতি কি বসছে কোথায়, রাশির ঘরে বসছে, শনি বসছে সেখানে চন্দ্র। মীন রাশির ক্ষেত্রে কিন্তু চন্দ্র অলরেডি বসে আছে, তো এখানে কিন্তু 20 যোগ অলরেডি হয়েই গেছে। এবার 20 যোগ হওয়ার কারণে এই ব্যক্তিগুলো কিন্তু মানসিকভাবে প্রচণ্ড পরিমাণে ভুগবে। এরা 2.5 বছর ধরে, গত 2.5 বছর ধরে ভুগছে এবং লাস্ট 5 বছর আরও ভুগবে, কারণ এটা সেকেন্ড ফেজের পর থার্ড ফেজ শুরু হবে। তো আরও 5 বছর এদের একটু হাতে সময় খারাপ যেতে পারে, এদের উৎপীড়ন, মানসিক উৎপীড়ন, শরীর স্বাস্থ্য হোক, ব্যবসা হোক, কর্ম হোক, অর্থ হোক, এদের এইসব দিক থেকে কিন্তু এদের ভুগতে হবে। দ্বাদশপতি যেহেতু লগ্নে বসে, শরীর স্বাস্থ্য খারাপ দেওয়ার সম্ভাবনা খুব বেশি, বিদেশ যাত্রার সম্ভাবনা খুব বেশি হবে। দ্বাদশ স্থানে আমাদের ক্ষয়ক্ষতি বোঝায়, দ্বাদশ স্থানে আমাদের ব্যয় বোঝায়, দ্বাদশ স্থান আমাদের রোগ জ্বালা বোঝায়, দ্বাদশ স্থান আমাদের কষ্ট দেয়। তো দ্বাদশ স্থান যেহেতু দুস্থানের অধিপতি যখন আমাদের রাশির ঘরে গিয়ে বসবে, তখন কিন্তু কষ্ট দেবে বা অর্থ ব্যয়ের মাত্রা কিন্তু এই বছর, এই 2.5 বছর মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বেড়ে যায়। এবার এই মীন রাশির আরও 5 বছর, মীন রাশির তার মানে 2032-এ কিন্তু এই 2030-এর পর কিন্তু এই মীন রাশির কিন্তু সাড়ে সাথে থার্ড ফেজ সম্পূর্ণ সাড়ে সাথে আর কি কেটে যাবে এই 5 বছর পর। আচ্ছা, মীন রাশির ক্ষেত্রে যদি আর একটু বলি, তো একাদশপতিও কিন্তু গিয়ে বসছে রাশির ঘরে। একাদশপতি রাশির ঘরে বসা মানেই হচ্ছে কিন্তু প্রভূত উন্নতি, নিজের চেষ্টা, নিজের পরিশ্রম এবং মানসিকভাবে যদি ব্যালেন্সে রাখতে পারে, প্রচেষ্টা যদি চালিয়ে যায়, তো অবশ্যই এই ব্যক্তিগুলোর কিন্তু সাফল্য এখানে জুটবে। যেহেতু দ্বাদশপতি আছে কানেক্টেড, একাদশপতি দ্বাদশপতি, সুতরাং এই ব্যক্তিগুলোর ক্ষেত্রে কিন্তু বাইরে যাওয়ার একটা যোগ, বাইরে গিয়ে কর্ম করার যোগ, বাইরের থেকে অর্থ উপার্জনের যোগ, কর্মস্থানে স্থায়ী না হওয়া, কর্মস্থানে সমস্যা হওয়া কিন্তু দেখাতে দেবে। তো আরও 5 বছর এদের একটু সহ্য করতে হবে মীন রাশি জাতক জাতিকাদের। এবং মেষ রাশির ফার্স্ট ফেজ শুরু হয়েছে। এই তো হলো সমস্ত রাশি নিয়ে আলোচনা। এবার আমরা নেক্সট ভিডিওতে ফলাফল এর কি ফলাফল নিয়ে জানলাম, এর কি প্রতিকার আছে বা এর কি উপাচার আছে, বা কি করলে এই সাড়ে বা ডাইয়ার প্রভাব থেকে মুক্ত হওয়া যায়, আমরা কিন্তু আলোচনা করব বা এরপর একটি ছোট্ট ভিডিও নিয়ে আসব। সাড়ে বা ডাইয়া সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে, অবশ্যই কন্ট্যাক্ট করবেন, এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। যদি কারো কোনো রকম জিজ্ঞাসা জানার ইচ্ছা থাকে সাথে সম্বন্ধে, কিংবা কোনো জাতক জাতিকে যদি সাথে নিয়ে বেশি পরিমাণে ভুগছেন, তো অবশ্যই যোগাযোগ করবেন। আর একটা কথা বলে রাখি, যাদেরই এই ঢাইয়া চলছে, এই 3টি রাশি সাথে চলছে, এর ঢাইয়া চলছে এবং এর ঢাইয়া চলছে, যাদেরই ঢাইয়া বা সাথে চলছে, তারা নিজের গুরুজনদের বিশেষ করে কেয়ার করুন, বিশেষ করে দেখভাল করুন, অসুখে বিসুখে তাদের একদম ফুল কেয়ার করুন, কারণ শনি কিন্তু দুঃখ কষ্ট সাথে কিন্তু মৃত্যুরও কারণ বা মৃত্যুতুল্য কষ্ট দিয়ে থাকে।
তো নিজের এবং নিজের পরিবারের বিশেষ করে খেয়াল রাখুন, এবং ধর্মের সাথে, পুজো পার্বণের সাথে, পুজো আর্চার সাথে, দান ধ্যানের সাথে, বা একটু গরিবকে দান করা, গরিবকে খাওয়ানো, পশু পাখিদের খাওয়ানো, পশু পাখি পোষা, এ সমস্ত করুন। কুলি মজুরদের দান করুন, গরিবদের দান করুন, ভিখারিদের দান করুন। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু শনি অনেকটাই খুশি হন বা সন্তুষ্ট হন, এবং তার প্রভাব কিন্তু অনেকটাই কমে। ধন্যবাদ। নেক্সট আবার ভিডিও নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। নমস্কার।